নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন তামান্নার মা। পুলিশি তদন্তে তাদের কোনো আস্থা নেই, তাই সিবিআই তদন্ত চেয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানাচ্ছেন তামান্না খাতুনের মা। কলকাতা হাইকোর্টে যাব। কেন যাবেন? ওখানে সিবিআই তদন্তে যাব, আমাদের সিবিআই তদন্ত যাব। এখানে আমাদের পুলিশের উপরে ভরসা নেই। পুলিশ আমাদেরকে এক বলছে আর ওদের সঙ্গে আরেক কাজ করছে, ওই জন্য পুলিশের উপর আর ভরসা নেই। আমরা সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে যাব। আবার শুনছি নাকি ফেসবুকে লেখা হচ্ছে যে তামান্নার মা রাজনীতি করছে, তো তামান্নাকে মেরে দিয়েছে, তো তামান্নার মা তার বিচার চাইবে না, যে আইনের কাছে কোর্টের কাছে সাহায্য চাইবে না, বিচার চাইবে না, রাজনীতি করছে। আর আমার মেয়েকে মেরেছে যারা খুনি, ওদেরকে নিয়ে যাচ্ছে সাক্ষী দেওয়ার জন্য, পুলিশে নিয়ে যাচ্ছে ওদেরকে সাক্ষী। ওটা রাজনীতি হচ্ছে না? ওটা কি মানে পুলিশে কি করছে? পুলিশে আমাকে এক বলছে, ওদেরকে আর এক বলছে। পুলিশে আমার সঙ্গে খেলছে, মানে আমার মেয়ের যে মৃত্যু, রক্ত, ওগুলো নিয়ে খেলছে পুলিশে। বিচার চাইছে, আদালতে যাচ্ছে সিবিআই তদন্ত চাইতে, এমনটাই জানালেন তামান্নার মা। আপনারা শুনলেন। এবার যে খবরে নজর রাখবো, সুস্মিতা সোরেন এবং এসএফআই নেত্রী সুচরিতা দাসের মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রইল। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ বহাল রাখলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ মুরলীধর শর্মার নেতৃত্বে টিম গঠন করে যে তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, সেই তদন্তই চলবে। সুচরিতা দাসের ক্ষেত্রে থানায় অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ মিলেছিল বলে জানিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশের পর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। দুই ক্ষেত্রেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। তেসরা মার্চ কিভাবে ছাত্রদেরকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির চত্বর থেকে, সেখানে গেটের সামনে থেকে যে টেনে হিচড়ে পুলিশ সেখানে অত্যাচার করে, মানে অত্যাচার অবস্থাতে এইভাবেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং থানার মধ্যে নিয়ে গিয়ে কিভাবে সেখানে নৃশংস অত্যাচার করেছে, এই অভিযোগটা যে আমরা করেছিলাম, এটা যে সত্য, এটা যে মিথ্যে নয়, সেটা কিন্তু ডিভিশন বেঞ্চেও আজকে প্রমাণিত হলো। রাজ্য সরকারের একটা উল্লেখযোগ্য সাবমিশন ছিল যে যদি এই মামলা চালু হয় পুলিশের বিরুদ্ধে, তাহলে পুলিশের মরাল ডাউন হয়ে যাবে। আমরা বলছিলাম আজকে পুলিশের মরাল ডাউন হওয়া নিয়ে আপনারা চিন্তিত, কিন্তু যে মেয়েগুলিকে, তারা স্কলার, তাদের তুলে নিয়ে নির্যাতন করা হলো, সারা রাত পেটানো হলো, সাধারণ মানুষ যখন এই খবরটা জানলো, তাদের মরাল ডাউন হয়ে যাবে না? আজকে কি উচিত নয় ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা চালু হওয়া, মামলা রুজু হওয়া, এবং যেখানে সিসিটিভি নেই থানা, সেই ঘরে নিয়ে গিয়ে সারা রাত পেটানো হয়েছে? এটা সাধারণ মানুষের মধ্যে কিরকম প্লে করবে? অবশেষে দীর্ঘদিন ধরে এই মামলা যখন মহামান্য কলকাতা হাইকোর্টে পেন্ডিং, এবং আমার বলতে দ্বিধা নেই যে রাজ্য সরকার করতে চাইছিলেন না, মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ বারবার বলেছেন যে রাজ্য সরকার আসছে না মামলায়, তারা সময়ের পর সময় নিচ্ছে, অথচ 6 জন আইনজীবী রয়েছেন, স্টেট এক্সচেকার তো এভাবেই বেরিয়ে যাচ্ছে। আজকেও মহামান্য বিচারপতিদের ঘরে মামলা অনেকক্ষণ মহামান্য বিচারপতিরা বসেছিলেন, যে তারা বলছিলেন যে কখন আসবে রাজ্য সরকারের আপিল মামলার আবেদনকারীরা। অবশেষে তারা আসেন এবং শুনানি হয়। মহামান্য বিচারপতিরা আজকে এই মামলায় এতটুকু হস্তক্ষেপ করেননি। অর্থাৎ এটাই বলার যে সাধারণ মানুষের কাছে এটা আসার খবর যে পুলিশের বিরুদ্ধে, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে যে মামলা আমরা রুজু করিয়েছিলাম, সে মামলাটি টিকে রইল।